তোমরা জানো যে কোভিড-19 গোটা পৃথিবীতে এক মহা ত্রাস সৃষ্টি করেছে। এই কোভিড-19 এর ক্রমাগত আক্রমণের ফলে আমরা সবাই গৃহবন্দী থাকাকালীন অবস্থায় তোমাদের জন্য পঠন পাঠনের কোনো ব্যাঘাত না ঘটে সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার তোমাদের জন্য ভার্চুয়াল ক্লাসের ব্যবস্থা করেছেন। আমরাও বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয় স্তরে ছাত্রছাত্রীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অডিও ভিজুয়াল ক্লাস নেওয়ার পাশাপাশি চেষ্টা করছি দক্ষিণ হাই স্কুল পাড়ার নিদুয়াখালী এলাকার শিক্ষক শিক্ষিকারা আমরা সমস্ত স্তরের ছাত্রছাত্রীদের জন্য অডিও ভিজুয়াল ক্লাসের ব্যবস্থা করব। আমার নিজের পরিচয় দিই, আমি সুদীপ্ত সিংহ রায়, প্রধান শিক্ষক, ইন্দ্রনারায়ণপুর কলোনি উচ্চ বিদ্যালয়। আমার বিষয় ইংরেজি। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ে একটি কবিতা পড়ব। কবিতাটির নাম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, লেখক আর্থার রিমবাউড। তোমাদের পরিষ্কারভাবে জানিয়ে রাখি, এই কবিতাটি একটি 14 লাইনের সনেট। 14 লাইনেরই হয়। 14 লাইনের সনেট, যার দুটি ভাগ রয়েছে, অক্টেভ এবং সেস্টেট। এখানে এই কবিতায় রিমবাউড লিখেছিলেন যখন তার বয়স মাত্র 16 বছর। প্রসঙ্গত উল্লেখ্য, রিমবাউড তার কবিতাগুলো লিখেছিলেন কিশোর বয়সেই। 19 বছর বয়সে তিনি কবিতা লেখা শেষ করেন। এই কবিতা যখন তিনি লেখেন, সালটা হলো 1870। 1870 সালে তিনি এই কবিতাটা লেখেন। কবিতার অ্যাকচুয়াল নাম দিয়েছিলেন, যেহেতু তিনি ফ্রেঞ্চ পোয়েট, ফরাসি কবি, তাই কবিতা তিনি নাম দিয়েছিলেন লে ডার্মিউর লে ভাল, যার মানে আ মেল স্লিপার অফ দ্য ভ্যালি। ইংরেজিতে যখন কবিতার অনুবাদ করা হয় তখন কবিতার নাম দেওয়া হয় অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। লিটারারি মানেটা প্রায় কাছাকাছি ছিল। আর্থার রিমবাউড তার কৈশোর বয়সে যখন এই কবিতা লেখেন, তখন তিনি লক্ষ্য করেছিলেন যে ফ্রান্স এবং জার্মানিতে যুদ্ধ চলছিল। ফ্রান্স জার্মানির যুদ্ধে অনেক তরুণ আনটাইমলি ডেথ ঘটছিল, তাদের প্রিম্যাচিওর ডেথ ঘটছিল। ভীষণ কষ্ট, ভীষণ দুঃখ মনের মধ্যে অনুভব করতেন আর্থার রিমবাউড। একদিন বিকেলে আর্থার রিমবাউড তার পাশে একটি মাঠে ঘোরাফেরা করছিলেন। হঠাৎ একটি উপত্যকার পাশে তিনি দেখতে পান একটি সৈনিক, যে মুখ হা করে মৃত অবস্থায় পড়ে রয়েছে। সৈনিকের চারিপাশে প্রকৃতি অপরূপ সৌন্দর্য দাড়ি সাজিয়ে বসে আছে। পাশাপাশি সৈনিকটি যে মৃত সেটা কেবলমাত্র আমরা কবির লাস্ট লাইনে গিয়ে বুঝতে পারি, তার আগে কবি একবারও বুঝতে দেননি। আসলে কবি প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে একটি আইরনিক্যাল কন্ট্রাস্ট ক্রিয়েট করেছেন দ্য প্রিমেচিওর ডেথ অফ ইয়ং সোলজার্স এ ব্যাপারে। কবি ছিলেন অ্যান্টি ওয়ার পোয়েট। তিনি যুদ্ধ কখনো পছন্দ করতেন না, কিন্তু তার ওই বয়সে যুদ্ধের বিরুদ্ধে কথা বলবার শক্তি বা সাহস সঞ্চারিত হয়নি। সেই জন্য কবি তার কলমকে বেছে নিয়েছিলেন প্রতিবাদ শক্তি হিসাবে। এই কবিতায় কবি সুন্দরভাবে দেখিয়ে দিয়েছেন যে কেমন করে একটি সৈনিকের মৃত্যু ঘটে। অ্যাকচুয়ালি কবিতাটা হলো অ্যান্টি ওয়ার পোয়েম উইথ ডিপ প্যাথোস। গভীর একটা মর্মস্পর্শী বিষয় রয়েছে এই কবিতাটায়। আমরা কবিতাটা যখন পড়ব তখন আমরা প্রাথমিক পর্যায়ে অনুভব করব প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য। এই সৌন্দর্যের মাঝে একটি কম বয়সী তরুণ সৈনিক কি করে পড়ে আছে। মনে হচ্ছে যেন পরম নিশ্চিন্তে, পরম শান্তিতে সৈনিকটি ঘুমোচ্ছে। আয়রনি সেখানে লুকিয়ে রয়েছে, যেখানে আমরা দেখতে পাই যে লাস্ট লাইনে গিয়ে কবি আমাদের বলেন যে ইন হিজ সাইডস দেয়ার আর 2 red holes। তার পার্শ্বদেশে 2টি রেড হোল রয়েছে, লাল গর্ত রয়েছে, যে দ্যাট ইন্ডিকেটস বুলেট ইনজুরি। সৈনিকটি যুদ্ধের একটি ভিকটিম, একটি যুদ্ধের বলি। শুরু করছি আমরা সবাই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, লেখক আর্থার রিমবাউড। আমি চেষ্টা করব তোমাদের সামনে কবিতাটির আক্ষরিক লাইন বাই লাইন অর্থ বলতে এবং যে ইনার মিনিং সেটাও এক্সপ্রেস করতে।
a small green valley where a slow stream flows and leaves long strands of silver on the bright grass. From the mountain-top stream, the sun's rays, they fill the hollow full of light. একটি ছোট্ট সবুজ উপত্যকা যেখানে একটি ধীর গতিতে নদী প্রবাহিত হচ্ছে। A small green valley, একটি ছোট্ট সবুজ উপত্যকা, where a slow stream flows, যেখানে একটি ধীর গতিতে নদী প্রবাহিত হচ্ছে। And leaves long strands of silver on the bright grass, উজ্জ্বল ঘাসে রূপলি দীর্ঘ রেখা রেখে যাচ্ছে। ডিয়ার স্টুডেন্ট, লক্ষ্য করো স্ট্র্যান্ডস কথাটা, STRANDS, স্ট্র্যান্ডস। স্ট্র্যান্ডস কথাটার অ্যাকচুয়াল মিনিং হলো থ্রেড, THREAD, থ্রেড or strip, STRIP, of fiber. স্ট্র্যান্ডস কথা মানে হচ্ছে থ্রেড or strip of fiber। এখানে পুরো লাইনটার অর্থ হলো লিভস, রেখে যাচ্ছে, লং স্ট্র্যান্ডস অফ সিলভার, দীর্ঘ রূপলি রেখা, অন দ্য ব্রাইট গ্রাস, নদীর দুধারে উজ্জ্বল যে ঘাস রয়েছে সেই ঘাসের মধ্যে দিয়ে নদীটি যখন প্রবাহিত হচ্ছে তখন রূপলি রেখা রেখে নদীটি ধীর গতিতে বয়ে চলেছে। ফ্রম দ্য মাউন্টেন টপ, পাহাড়ের অনেক উঁচু থেকে, স্ট্রিম দ্য সানস রেজ, বর্ষিত হচ্ছে, পতিত হচ্ছে সূর্যের রশ্মি। ডিয়ার স্টুডেন্ট, লক্ষ্য করো স্ট্রিম, STREAM। স্ট্রিম যখন নাউন হবে তখন তার মানে হবে রিভার অর ঝর্ণা, নদী অথবা ঝর্ণা। কিন্তু এখানে স্ট্রিম কথাটা সেই অর্থে ব্যবহার করা হয়নি। স্ট্রিমকে ভার্ব হিসাবে ইউজ করা হয়েছে, যার অর্থ হচ্ছে কাম, ফ্লোয়িং, লাইক আ স্ট্রিম, যেটা ঝর্ণার মতো প্রবাহিত হয়ে আসছে। ফ্রম দ্য মাউন্টেন টপ, পাহাড়ের উপর থেকে, স্ট্রিম দ্য সানস রেজ, সূর্য রশ্মি ঝর্ণার মতো পতিত হচ্ছে। দ্য ফিল দ্য হলো ফুল অফ লাইট, তারা সমগ্র শূন্যস্থান আলোয় পূর্ণ করছে। লক্ষ্য করে দেখো হলো, ওয়ার্ডটা হলো HOLLOW, এর মানে হচ্ছে এমটি, শূন্যস্থান, ফাঁকা জায়গা। এমটি হেয়ার, এমটি স্পেস, শূন্যস্থান, সমগ্র শূন্যস্থান যেন আলোয় পূর্ণ করে দিচ্ছে। A soldier very young lies open mouthed, একটি সৈনিক খুব কম বয়সী, lies open mouthed, মুখ হা করে শুয়ে আছে। A pillow made of fern beneath his head, তার মাথার নিচে ফার্ন ঘাসের তৈরি একটি বালিশ রাখা আছে। Asleep, এই অবস্থায় শরীরটি ঘুমোচ্ছে। Stretched in the heavy undergrowth, তার দেহটা প্রসারিত রয়েছে ঘন ঝোপঝাড়ের মধ্যে। লক্ষ্য করে দেখো স্ট্রেচড, ওয়ার্ড কি স্ট্রেচড, স্ট্রেচড ওয়ার্ডটা লক্ষ্য করে দেখো, স্ট্রেচড, STRETCHED, এর মানে প্রসারিত হয়ে থাকা। স্প্রেড বলতে পারো তোমরা, SPREAD, স্প্রেড, যার দেহটা প্রসারিত হয়ে রয়েছে। ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, ঘন ঝোপ জঙ্গলের মধ্যে। হেভি আন্ডারগ্রোথ, ঘন ঝোপ জঙ্গল। আই রিপিট দ্য লাইন্স, আ সোলজার ভেরি ইয়ং, একটি খুব কম বয়সী সৈনিক, লাইজ ওপেন মাউথ, ঘুমিয়ে আছে, শুয়ে আছে, মুখ হা করে। আ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, তার মাথার নিচে একটি বালিশ রাখা আছে। অ্যাসলিপ, এই অবস্থায় সৈনিকটি ঘুমোচ্ছে। স্ট্রেসড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, ঘন ঝোপ জঙ্গলের মধ্যে তার দেহটা প্রসারিত হয়ে রয়েছে। পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, সৈনিকটি তার চেহারাটা ফ্যাকাশে বা বিবর্ণ হয়ে রয়েছে তার উষ্ণ সবুজ সূর্য শোষিত বিছানায়। উষ্ণ সবুজ সূর্য শোষিত বিছানায়, তার মানে সূর্য রশ্মি সেই ভ্যালিতে এসে পড়ছে এবং ভ্যালির ঘাসগুলো পুরো সবুজ,
সেই ভ্যালির গাছগুলোর মধ্যে সৈনিকটি শুয়ে আছে, তার বিছানাটা সূর্যের আলো আসবার জন্য ওয়ার্ম বা উষ্ণ হয়ে রয়েছে। এই উষ্ণ সবুজ বিছানায় সৈনিকটি পরম শান্তিতে ঘুমোচ্ছে। His feet are among the flowers. তার পাগুলো ফুলের মধ্যে রয়েছে। He sleeps. এই অবস্থায় সৈনিকটি ঘুমোচ্ছে। His smile is like an infant's. তার হাসিটা যেন ঠিক একটি শিশুর মতো। Infant. Particular this word INFANT. Infant. লক্ষ্য করে দেখো, INFANT, ইনফ্যান্ট, চাইল্ড। ইনফ্যান্ট মানে হচ্ছে চাইল্ড। তার হাসিটি একটি শিশুর মতো, জেন্টল উইদাউট গাইল, যেটা ভদ্র মার্জিত, কোন রকম ছল চাতুরি ছাড়াই। শিশুদের হাসি যেমন পবিত্র হয়, শিশুদের হাসি যেমন কোন রকম ছল চাতুরি ছাড়াই হয়, সৈনিকটি, অল্প বয়সী সৈনিকটি এত পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে যে কবির মনে হচ্ছে তার হাসিটা যেন শিশুর হাসির মতো পবিত্র, মার্জিত, ভদ্র, যার মধ্যে কোন রকম ছল চাতুরি নেই। পার্টিকুলার দ্য ওয়ার্ড গাইল। ডিয়ার স্টুডেন্ট, লক্ষ্য করে দেখো, এই ওয়ার্ডটা GUILE, গাইল মিন্স কানিং, CUNNING, কানিং, যার মানে ছল বা চাতুরি। So I repeat these 4 lines again. His feet are among the flowers. তার পাগুলো রয়েছে ফুলের মধ্যে। He sleeps. এভাবে সৈনিকটি ঘুমোচ্ছে। His smile is like an infant's. তার হাসিটা একটি শিশুর মতো, জেন্টল উইদাউট গাইল, যেটা মার্জিত, ভদ্র, কোন রকম ছল চাতুরি ছাড়া। Nature keep him warm, he may catch cold. কবি এই দৃশ্য দেখে এতটাই আপ্লুত, এতটাই ইমপ্রেসড যে তিনি প্রকৃতি মার কাছে আবেদন রাখছেন, হে প্রকৃতি মা, তুমি তাকে উষ্ণ রেখো, তার ঠান্ডা লেগে যেতে পারে। হে প্রকৃতি মা, তুমি তাকে উষ্ণ রেখো, এই সৈনিকটিকে তুমি উষ্ণ রেখো, এর জন্য ঠান্ডা না লাগে। Nature keep him warm, হে প্রকৃতি মা, তুমি তাকে উষ্ণ রেখো, he may catch cold, তার ঠান্ডা লেগে যেতে পারে। The humming insects don't disturb his rest. গুনগুন করা পতঙ্গরা সৈনিকটির বিশ্রামে ব্যাঘাত সৃষ্টি করছে না। He sleeps in sunlight. সৈনিকটি শুয়ে আছে সূর্যের আলোতে। One hand on his breast. একটি হাত তার বুকের উপর রেখে। আমরা সবাই জানি, আমরা যখন পরম শান্তিতে ঘুমোই, একটি হাত বুকের উপর রেখে আমরা যখন পরম শান্তিতে ঘুমোই, আমাদের মুখগুলো জাস্ট লাইক দ্য ইনফ্যান্ট, শিশুদের মতো হয়ে যায়, জেন্টেল উইদাউট এনি গাইল, যার মধ্যে ভদ্র মার্জিত হাসি রয়েছে, কোনো চাতুরি ছাড়াই। সৈনিকটি তেমনি স্লিপস ইন দ্য সানলাইট, সূর্যের আলোতে ঘুমোচ্ছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, তার একটি হাত বুকের উপর রাখা আছে। এক পিস, পরম শান্তিতে শরীরটি ঘুমোচ্ছে। In his side there are 2 red holes. লাস্ট লাইনে কবি আমাদের আয়রনিটি এক্সপ্লোর করে দিয়েছেন, বলে দিয়েছেন লাস্ট লাইনে যে কি আয়রনি লুকিয়ে রয়েছে এই সমগ্র কবিতাটির মধ্যে। সমগ্র প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আয়রনি হলো তার পার্শ্বদেশে there are 2 red holes. তার পার্শ্বদেশে 2টি গভীর লাল গর্ত রয়েছে। এই লাল গর্ত দুটো ইন্ডিকেটস দ্য বুলেট ইনজুরি। সেই বুলেট ইনজুরি, যে বুলেট ইনজুরি সৈনিকটি পেয়েছে ফ্রান্স জার্মানি ওয়ারে, এবং সে বুলেট ইনজুরি পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কিছুদূর যাওয়ার পর এই ভ্যালির কাছে এসে তার মৃতদেহটা পড়ে থাকে প্রকৃতি মার কোলে। এতটাই নৃশংস ছিল যে কোনো যুদ্ধ। ফ্রান্স জার্মানির যুদ্ধের এই ভয়াবহতা কবিকে এতটাই ইমপ্রেস করেছে, কবিকে এতটাই ব্যথা দিয়েছে যে কবি মনে হয়েছে তার প্রতিবাদের একটা কলম তুলে দেওয়া দরকার। তিনি প্রতিবাদের কলম তুলে ধরেছেন তার এই কবিতার মাধ্যমে, যেখানে তিনি দেখিয়েছেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য। সেই সৌন্দর্যের উল্টো দিকে রয়েছে একজন সৈনিকের মৃতদেহ। পরম শান্তিতে মনে হচ্ছে যেন সৈনিকটি ঘুমোচ্ছে। কবির মধ্যে
কবির মধ্যে রয়েছে there is pity and sympathy, কবির মধ্যে রয়েছে pity and sympathy for the untimely loss of the youths in France-Germany war. This is an anti-war poem of deep pathos. There is a pity and sympathy for the loss of the untimely lives of the youths in France-Germany war. The atmosphere of peace and beauty acts as an ironical contrast to the violence of war that destroys the lives of youths. Actually, পুরো কবিতাটার মধ্যে আমরা দেখতে পাই কবির অ্যান্টি ওয়ার অ্যাটিটিউড, অ্যান্টি ওয়ার দৃষ্টিভঙ্গি, যুদ্ধবিরোধী দৃষ্টিভঙ্গি। কাজেই কবিতাটি আমার মনে হয় সবার জন্যই একটি গভীর বার্তা, গভীর একটা আমাদের মধ্যে মেসেজ বহন করে আনে যে যুদ্ধ শুধুমাত্র কিছু প্রাণ হত্যার একটি ক্ষেত্র, তার বাইরে কিচ্ছু নয়। যুদ্ধের বাইরে যদি আমরা আমাদের মনটাকে বৃহৎ করে ভাবি তাহলে দেখবো প্রকৃতি মা কত সুন্দর, প্রকৃতি মা তার অপরূপ সৌন্দর্য গাড়ি নিয়ে আমাদের জন্য বসে রয়েছে। কিন্তু আমরা মানুষরা শুধুমাত্র সংকীর্ণ স্বার্থসিদ্ধির জন্য প্রকৃতিকে ধ্বংস করছি, সেই সঙ্গে আমরা নিজেরাও যুদ্ধ খেলায় নিজেদেরকে শেষ করে ফেলছি। হাজার তরুণ যাদের মৃত্যুর কোনো বয়স হয়নি, তারা এই যুদ্ধে তাদের প্রাণ হারিয়ে ফেলছে। তো পুরো কবিতা যদি আমরা আরেকবার দেখি তাহলে আমরা কি বুঝতে পারবো? খুব সংক্ষেপে আমি কবিতাটি এবার মর্ম উদ্ধার করে দেওয়ার চেষ্টা করছি তোমাদের কাছে, যাতে তোমাদের বাড়িতে পড়তে কোনো রকম অসুবিধা না হয়। Asleep in the valley, a small green valley where a slow stream flows, একটি ছোট্ট সবুজ উপত্যকা যেখানে ধীর গতিতে একটি নদী প্রবাহিত হচ্ছে। and leaves long strands of silver on the bright grass, উজ্জ্বল ঘাসের মধ্যে রূপোলি রেখা বিস্তার করে রয়েছে, রেখে যাচ্ছে। from the mountain top, পাহাড়ের মাথা থেকে stream the sun's rays, সূর্যের রশ্মি পতিত হচ্ছে। they fill the hollow full of light, তারা সমগ্র শূন্যস্থান আলোয় পূর্ণ করে দিচ্ছে। a soldier very young lies open mouth, একটি কম বয়সী সৈনিক মুখ হা করে শুয়ে আছে। a pillow made of fern beneath his head, তার মাথার নিচে একটি ফার্ন গাছের তৈরি বালিশ রাখা আছে। asleep, এইভাবে সৈনিকটি ঘুমোচ্ছে। stretched in the heavy undergrowth, তার দেহটা প্রসারিত হয়ে রয়েছে ঘন ঝোপ জঙ্গলের মধ্যে। pale in his warm green sun-soaked bed, তার দেহটা ফ্যাকাশে হয়ে রয়েছে, মুখটা ফ্যাকাশে হয়ে রয়েছে উষ্ণ সবুজ সূর্য শোষিত বিছানায় শুয়েও। his feet are among the flowers, তার পাগুলো রয়েছে ফুলের মধ্যে। he sleeps, এইভাবে শরীরটি ঘুমোচ্ছে। his smile is like an infant's, তার হাসিটা একটি শিশুর মতো gentle without guile, মার্জিত ভদ্র, কোন রকম ছল চাতুরি ছাড়াই। আর nature keep him warm, হে প্রকৃতি মা তুমি শরীর যিনি উৎস রেখো, he may catch cold, তার ঠান্ডা লেগে যেতে পারে। the humming insects don't disturb his rest, গুনগুন করা পতঙ্গরা শরীরটির বিশ্রামের কোনো ব্যাঘাত সৃষ্টি করছে না। he sleeps in sunlight, শরীরটি সূর্যের আলোতে ঘুমোচ্ছে। one hand on his breast, তার একটি হাত বুকের উপর রাখা আছে। at peace, পরম শান্তিতে। in his side there are two red holes, তার পার্শ্বদেশে রয়েছে দুটি লাল গর্ত, যেগুলো ইন্ডিকেট করে শরীরটি আসলে মৃত। কিন্তু কবি এতক্ষণ অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কন্ট্রাস্টে দেখালেন যে সৈনিকের মৃত্যু কতটা দুঃখ, কতটা হৃদয় আমাদের গভীরভাবে ব্যথিত করে। প্রিয় ছাত্রছাত্রী, কবিতা তোমরা বাড়িতে আবার পড়বে। যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমি এখানে আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা এই ফোন নাম্বারে যোগাযোগ করে তোমাদের যে কোনো প্রশ্ন যে কোনো সময় আমাকে করতে পারো। আমার ফোন নাম্বার তোমাদের জন্য দিয়ে দিচ্ছি 9474141003। আবার দেখো 9474141003। যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে তোমরা সরাসরি এই নাম্বারে ফোন করে যে কোনো সময় আমার কাছে এই কবিতার বিষয়ে যে কোনো প্রশ্ন করতে পারো। এবং
আমি যথার্থভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা থাকে। সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো, আর পড়াশোনার জন্য ব্যাঘাত না হয় সেই জন্য আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ আমরা ক্রমাগত চালিয়ে যাব। যতদিন না বিদ্যালয়ে নর্মাল ক্লাস চালু হবে ততদিন পর্যন্ত প্রতিদিন আমরা আমাদের এই ক্লাস চালিয়ে যাব। সবাইকে অজস্র ধন্যবাদ।